Music volume muted. ভারতবর্ষের নামকরণ কিভাবে হয়েছে এই প্রসঙ্গে আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি যে কিভাবে আজকের ভারত বা ইন্ডিয়া এই নামটার উৎপত্তি হয়েছে। ঐতিহাসিক রামশরণ শর্মা বলেছিলেন যে পরবর্তী বৈদিক যুগে ভরত নামে একজন রাজা ভারতবর্ষের বেশ কিছু অঞ্চল রাজত্ব করতেন। সেই ভরতের নাম অনুযায়ী ভারত নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়। অর্থাৎ ভরত রাজার অন্তর্ভুক্ত রাজ্যের অধিবাসীদের ভারতীয়, অর্থাৎ তারা যে অঞ্চলে বাস করত সেই অঞ্চলটিকে ভারত হিসাবে চিহ্নিত করা হয়। কিন্তু বর্তমান ঐতিহাসিকেরা বর্তমানে মনে করেন যে ভরত কোনো ব্যক্তি ছিলেন না, বরং ভরত একটা গোষ্ঠীর নাম। পরবর্তী বৈদিক যুগে ভরত নামক গোষ্ঠী যে অঞ্চলে রাজত্ব করত সেই অঞ্চলটিকেই ভারত বলা হয়। পরবর্তী ক্ষেত্রে সেই অঞ্চলের বিস্তার ঘটে এবং ধীরে ধীরে সমগ্র ভূখণ্ডটি ভারতবর্ষ হিসাবে পরিচিত হয়। তো এটা হলো ভারত যে নাম তার উৎপত্তি। এবার আমরা জানি এই ভারতকে আরও অনেক নামেই চিহ্নিত করা হয়, যেমন তার মধ্যে একটা হলো হিন্দুস্থান। হিন্দুস্থান নামটা কিভাবে এসছে না, খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে পারসিকরা ভারত আক্রমণ করেছিলেন। তো সেই পারসিকদের কাছে সিন্ধু নদের তীরবর্তী অঞ্চল, সিন্ধু নদের দুই পাশের যে তীরবর্তী অঞ্চল, যেটা মূলত পাকিস্তানের ভেতর দিয়ে বয়ে গেছে। তো যেহেতু সেই সময় অবিভক্ত ভারত ছিল, ভারতীয় উপমহাদেশ বলতে বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এই সমস্ত দেশকেই একত্রেই বোঝানো হয়। তো সেই সময় সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলকে তারা হিন্দুস বলতো। আর আমরা জানি ভারতের প্রাচীনতম সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা, অর্থাৎ সিন্ধু নদের তীরেই গড়ে উঠেছিল, যদিও পরে পূর্ব দিকে সেই সভ্যতা অগ্রসর হয় এবং বৈদিক সভ্যতার বিকাশ ঘটেছিল। কিন্তু এই সিন্ধুকে হিন্দুজ বলে তারা চিহ্নিত করত, অর্থাৎ সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলটাই ছিল তাদের কাছে, পারসিকদের কাছে হিন্দুজ। এবং পরের দিকে মুসলমান শাসন যখন শুরু হয় বা মুসলমান পণ্ডিতেরা যখন ভারতবর্ষ সম্বন্ধে বিভিন্ন রচনা লেখেন, তখন তারা ভারতবর্ষকে হিন্দুস্থান হিসাবেই চিহ্নিত করেছেন। এক্ষেত্রে অল বিরুনি, আমির খসরু, জিয়াউদ্দিন বারানি প্রমুখ পণ্ডিতের নাম করা যায়, যারা মূলত ছিলেন আরবি বা তুর্কি পণ্ডিত। তারা কিন্তু ভারতবর্ষকে ভারত নামে নয়, হিন্দুস্থান নামে চিহ্নিত করেছিলেন, যা সুলতানি ও মোঘল আমলে বেশ বৌদ্ধিক মহলে বেশ জনপ্রিয় হয়েছিল। আবার অন্যদিকে মৌর্য সম্রাট অশোক তার শিলালিপিতে ভারতবর্ষকে কিন্তু জম্বুদ্বীপ হিসাবে চিহ্নিত করেছেন। অর্থাৎ ভারতবর্ষের প্রাচীন নাম হিসাবে আমরা জম্বুদ্বীপের কথা পাই, এমন একটা দ্বীপ যার 3 দিকে সমুদ্র, একদিকে হিমালয় পর্বতমালা, যেটা পরবর্তী ক্ষেত্রে পুরাণেও উল্লিখিত হয়েছে। তো এই জম্বুদ্বীপের ব্যবহার আজকে আমরা লক্ষ্য করি না, কোনো সরকারি জায়গাতেও জম্বুদ্বীপ ব্যবহার করা হয় না, কিন্তু অনেক ক্ষেত্রেই মৌর্য আমলে বা মৌর্য পরবর্তী সময় ভারতবর্ষকে জম্বুদ্বীপ হিসাবেও চিহ্নিত করা হয়েছে। আর ভারতবর্ষের ইংরাজি প্রতিশব্দ হিসাবে আমরা আজকে ইন্ডিয়া শব্দটা ব্যবহার করি। তো ইন্ডিয়া নামটা কিভাবে এসেছে না, আগেই বলেছি যে পারসিকরা ভারতবর্ষকে হিন্দুজ নামে চিহ্নিত করেছিল, কিন্তু গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের পর যখন গ্রিক পণ্ডিতরা, অর্থাৎ গ্রিসের সঙ্গে প্রাচীন ভারতের একটা সাংস্কৃতিক যোগাযোগ তৈরি হলো, সেই সময় গ্রিক পণ্ডিতরা যখন ভারতে এলেন তখন তারা হিন্দুসকে ইন্দাস বলতেন। অর্থাৎ গ্রিক বর্ণমালায় বা অ্যালফাবেটে এইচ বর্ণটা নেই, সেজন্য তারা হিন্দুসকে ইন্দাস বলতেন। এই ইন্দাস থেকেই, ইন্দাস মানে আমরা জানি আজকে সিন্ধু নদকে বোঝানো হয়, এই ইন্দাস থেকেই ইন্ডিয়া নামটার উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। যে কারণে মেগাস্থেনিস গ্রিক
পর্যটক তথা পণ্ডিত মেগাস্থেনিস তিনি যখন ভারত সম্বন্ধীয় বই লিখছেন তার নাম দিচ্ছেন ইন্ডিকা, আমরা সকলেই জানি। তো এইভাবে কিন্তু ইন্ডিয়া নামের উৎপত্তি হয়েছে। পরবর্তীকালে ঔপনিবেশিক আমলে যখন ইংরেজরা ভারতে তাদের উপনিবেশ স্থাপন করে তখন ইন্ডিয়া নামটাই ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল। সুতরাং আমরা বুঝতেই পারছি ভারতবর্ষের অনেকগুলো নাম সুপ্রাচীন কাল থেকেই প্রচলিত রয়েছে, কিন্তু বর্তমানে আমরা ভারত এবং ইন্ডিয়া এই দুটো নামই বেশি ব্যবহার করে থাকি, বিশেষ করে সরকারি ক্ষেত্রে। তো সেই নামের উৎপত্তি আমি সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরলাম। Video. Stop recording video.